ভোট হবে কিনা তার ঠিক নেই, না হওয়ার সম্ভাবনা এখনো যথেষ্ট। কিন্তু যদি হয় তাহলে ক্ষমতা দখলের সুযোগ কাজে লাগাতে সব ব্যবস্থা পাকা করে ফেলেছে ইউনূস জামাত জোট। আমার এই কথা শুনে কেউ বলতেই পারেন, এটা কেমন কথা? ইউনূস তো রাষ্ট্রপ্রধান, তার অবস্থান তো নিরপেক্ষ, তিনি কবে কখন জামাতের সঙ্গে জোট করলেন? এমন কথা যদি কেউ বলেন, তাকে বাংলাদেশের ব্যাপারে কিচ্ছুটি তিনি জানেন না, এটা বলতেই হবে। এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি, এটা তো ইউনূসের নিজের পার্টি, তাই তো এর নাম কিংস পার্টি। এই দল যখন জামাতের সঙ্গে জোট করে, তখন ইউনূস জামাত জোট ছাড়া কিছু বলা যায় কি? এই জোট ক্ষমতা ধরে রাখার জন্যে, মানে এতদিন তো বিনা নির্বাচনে ক্ষমতা রেখে দিয়েছে, এখন নির্বাচনের যদি হয় তাহলে নির্বাচনে এই জোট ক্ষমতা ধরে রাখার জন্য যা শুরু করে দিয়েছে সেটা অবাক করার মতো। এটা দেখলে বোঝা যাবে কেমন ভোট হতে চলেছে বাংলাদেশে। বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম বর্তমানে জামাতের কোলে বসে আছে, তাই এই সব খবর কোথাও নেই। কিন্তু কিছু বিদেশে বসে থাকা বাংলাদেশের ইউটিউবার সামাজিক মাধ্যমে এই নিয়ে যা বলছেন এটুকুই যা। কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছে এসব খবর বিস্তারিত পৌঁছে গেছে যে বাংলাদেশে ভোটে কি হতে চলেছে। ঠিক ভোটের 1.5 সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ শ্রেণীকে দিয়ে বুথ দখলের, ভোট কেন্দ্র দখলের পাকা ব্যবস্থা হয়ে গেছে। এই বিশেষ নিরাপত্তা বাহিনীটি হলো র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বলা নিষ্প্রয়োজন, তবু বলি, এটি বাংলাদেশের একটি এলিট প্যারামিলিটারি ফোর্স। সংস্থাটি বাংলাদেশের সেনা বিভাগের অধীনে নয়, গৃহ মন্ত্রণালয়ের অধীনে। গতকাল থেকে এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করে রাখা হয়েছে SIF বা স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শুধু নামেই নয়, বাহিনীর ইউনিফর্ম, লোগো এবং কার্যপদ্ধতিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার যখন চলে যাওয়ার মুখে, যখন নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকার গঠনের উদ্যোগ চলছে, তখন কেন এত তাড়াহুড়ো করে র্যাবের খোল নলছে বদল করা হচ্ছে? মেটিকুলাস ডিজাইনার জামাত ইউনূসের এটা এক বড় ডিজাইন। সেই ডিজাইনের আলোচনার আগে দেখা যাক, এই যে নির্বাচন অনুষ্ঠানের কথা চলছে, সেখানে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কিভাবে ব্যবহার করা হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী এবারের নিরাপত্তায় প্রায় 8 লক্ষ সদস্য মোতায়েন থাকছেন। বিভিন্ন বাহিনীর ভূমিকা এরকম: সেনাবাহিনীর থাকবে 1 লক্ষ সদস্য, তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, সরাসরি ভোট কেন্দ্রে থাকবে না, তবে জরুরি প্রয়োজনে ডাকলে তারা দ্রুত সাড়া দেবে। পুলিশ বাহিনীর 1.5 লক্ষ সদস্যকে ব্যবহার করা হবে, তারা কোথায় থাকবে? ভোট কেন্দ্রের বাইরে তারা টহল দেবে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে থাকবে। এরপর বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশ, এদের 35,000 সদস্য, তারা সীমান্ত জেলাগুলোতে এবং ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় টহলদারি করবে। এরপর আনসার বা ভিডিপি, আনসার এবং ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি, তার প্রায় 5.5 লক্ষ সদস্য থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভোটারদের লাইন নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব এদের হাতে, মানে এরা থাকবে বুথের ভেতরে। এদের হাতে সাধারণভাবে কোনো আগ্নেয়াস্ত্র থাকবে না। র্যাব বা পরিবর্তিত নাম SIF এর কথায় এবার আসি। SIF এর সদস্য সংখ্যা মোট 12,000-এর মতো। নির্বাচনে এদের কোনো নির্ধারিত ভূমিকা নেই। এদের ওপর দায়িত্ব ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র ও সন্ত্রাস দমন করবার জন্য বিশেষ মোবাইল টিম হিসেবে এরা কাজ করবে। আর এখানেই সরকারের বিশেষ পরিকল্পনা তৈরি হয়েছে। আগেই বলেছি, এদের পোশাক আশাক সব পাল্টে দেওয়া হয়েছে। এই পোশাক পরিবর্তনের পেছনে একটা খুব বড় খেলা কাজ করছে। সেই খেলা যে খুব একটা গোপন রাখা গেছে তা নয়। খবর পাওয়া গেছে SIF এর সদস্যদের জন্য নতুন পোশাকের যত লাগবে তার অতিরিক্ত 20,000 অতিরিক্ত পোশাকের অর্ডার গেছে। এই অতিরিক্ত পোশাক দেয়া হবে কাদের জন্য আনা হচ্ছে? জামাত এনসিপি জোটের যে বিশেষ হারমাদ বাহিনী আছে তাদের জন্য। তারা এই ইউনিফর্ম ব্যবহার করে বুথ দখলের জন্য নির্দিষ্ট ভোট কেন্দ্রগুলোতে গিয়ে হাজির হবে, হামলা চালাবে।
এই গুজব, মানে এটা যে গুজব বা অমূলক আশঙ্কা তা কিন্তু নয়, এই আশঙ্কার কথা পৌঁছে গেছে সেনাবাহিনীর কাছেও। আর সেটা নিয়ে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো এবং বর্তমান SIF মানে যারা র্যাব, সেই কর্তৃপক্ষ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। কারণ তাদের নজরের বাইরে এই 20,000 পোশাকের অর্ডার দেওয়া হয়েছে, সেই পোশাকগুলো পরে অন্যরা যাবে। গতকাল ওই হারমাদরা যাবে। গতকাল 3রা ফেব্রুয়ারি গাজীপুরের BRRI সম্মেলন কক্ষে 3 বাহিনীর প্রধানের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। 3 সেনার 3 বাহিনী। নির্বাচনের ঠিক 9 দিন আগে এই ধরনের উচ্চ পর্যায়ের সমন্বয় সভা, এটা মূলত নিরাপত্তার যে নতুন যে একটা নিরাপত্তার সংকট এসছে, সেই সংকট মোকাবিলা করার উদ্দেশ্যে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের উপস্থিতিতে এই বৈঠকে প্রধানত ইন-এড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী কিভাবে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে তা চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার DC, SP এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথেও সমন্বয় করা হয়। এই বৈঠকের মূল বার্তা কি? বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং ধৈর্য বজায় রেখে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। SIF এর পোশাক ব্যবহার করে হাতমাদ্রা বুথ দখল করে ছাপ্পা ভোট দিতে এলে কিভাবে সেটা রুখে দেওয়া যাবে, সেটা নিয়েও কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে। যদি অতিরিক্ত 20,000 পোশাক তৈরির কথা কেবলমাত্র গুজব হতো, তাহলে সেনা এই প্রতিরোধমূলক ব্যবস্থা কেন নিতে গেল? খবর মিথ্যে হলে এই ব্যবস্থা নেওয়ার কথাই উঠতো না, তাই নয় কি? পোশাক বিতর্কের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিচ্ছে সেনা? গতকাল কি ঠিক হয়েছে? গতকাল জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে সেনাবাহিনীর অফিসাররা গাজীপুর বৈঠকের সূত্র ধরে সিদ্ধান্ত নিয়েছে যে SIF এবং সেনাবাহিনীর নতুন ইউনিফর্মে বিশেষ হলোগ্রাম এবং QR কোড সম্বলিত ডিজিটাল ID থাকবে। ফলে কোনো সিভিলিয়ান বা ক্যাডার তারা যদি বাহিনীর পোশাক পরে জালিয়াতি করতে চায়, তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হবে। কি বোঝা গেল সেনার এই সিদ্ধান্ত থেকে? বোঝা গেল পোশাক বিতর্ক, ওই 20,000 নতুন পোশাক, এক্সট্রা পোশাক তৈরি করে হারমাদদের দিয়ে দেওয়ার যে খবর, এটা কেবল ভিত্তিহীন খবর নয়, এটা বাস্তব। কিন্তু কথা হলো, সর্ষের মধ্যেই যেখানে ভূত, সেখানে ভূত তাড়াবে কে? প্রশ্ন ওঠে, কে এই হলোগ্রাম লাগাবে? সেনা নাকি সরকারের স্বরাষ্ট্র দপ্তর? কে এই জালিয়াতি ধরবে? কিভাবে ধরবে? এসব প্রশ্নের কোনো সদুত্তর নেই। অর্থাৎ মেটিকুলাস ডিজাইন নিয়ে প্রশ্ন উঠে যেতেই চোখে ধুলো দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে। মনে রাখতে হবে, দেশে মোট ভোট কক্ষ মানে বুথ আছে 2,44,649টি, আর ভোট কেন্দ্র আছে, অর্থাৎ এই বুথগুলো যে ভোট কেন্দ্রে, অনেক ভোট কেন্দ্রে একাধিক বুথ সেখানে আছে। ভোট কেন্দ্র মোট আছে 42,761টি। মোট ভোটার দেশে আছে 12,77,11,895 জন। তার মানে গড়ে প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় 3,000 ভোটার ভোট দেবেন এবং প্রতিটি বুথে গড়ে 5 থেকে 600 ভোটারের ব্যবস্থা রাখা হয়েছে। সারা দেশের ভোট কেন্দ্রগুলোকে 3টি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। লাল মানে অতি ঝুঁকিপূর্ণ বা হাইপার সেন্সিটিভ, হলুদ মানে ঝুঁকিপূর্ণ বা সেন্সিটিভ, এবং সবুজ মানে সাধারণ। নিরাপত্তা সূত্র মতে 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে হাইপার সেন্সিটিভ ভোট কেন্দ্র প্রায় 21,000, সেন্সিটিভ বা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র প্রায় 16,359, আর নর্মাল বা সাধারণ ভোট কেন্দ্র মাত্র 5,000-এর মতো। এতেই বোঝা যাচ্ছে কোন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভোট হতে চলেছে বাংলাদেশে। তিনি যেভাবে তুলে ধরলেন যে মৌলবাদীদের মূল উদ্দেশ্যটা কি, মৌলবাদীরা কখনোই নারীর উত্থান, নারীর ক্ষমতায়ন, নারীর রূপ, নারীর গুণ, নারীর কথা, নারীর কাজ পছন্দ করে না, করতে পারে না। তারা মানসিকভাবে বিকারগ্রস্ত। সাধারণত মৌলবাদীরা বিকারগ্রস্ত হয়ে থাকে, তাই তো তারা বলে যে নারী প্যান্ট পরলে ভূমিকম্প হয়। সেটা বাংলাদেশের জামাত ইসলাম বলেন, আর হেফাজত ইসলাম বলেন, আর পাকিস্তানের জামাত ইসলাম বলেন, তারা সংসদে দাঁড়িয়ে বলে যে নারী প্যান্ট পরে বলে ভূমিকম্প হয়। তো এই সমস্ত নির্বোধেরা, আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, তারা চাকরি করলে, তারা ক্ষমতায়, তাদের ক্ষমতায়ন ঘটলে এরা তো হতভম্ব হবে।
বিস্মিত হবে, এরা ভয় পেয়ে যাবে। আর এদের শিক্ষাটা কে দেয়? এরা যেখানে শিক্ষাটা গ্রহণ করেছে সেখানে তাদের শেখানোই হয়েছে নারী মানে, এই দেশের মৌলবীরা ওয়াজের মঞ্চে প্রকাশ্য বলে নারীর আত্মা নাই। এই দেশের ওয়াজের মঞ্চে নারীরা, রাজ্জাক বিন ইউসুফ, যাকে কেউ খবিশ বলে, রাজ্জাক বিন খবিশ বলে, সে এও বলেছে যে নারীদের জন্মই হলো পাপ, নারীর জন্মই নাকি পাপ। এরা এরকম জঘন্য চিন্তা চেতনা নিয়ে এরা চলে। তো এই সমস্ত মানুষ যখন রাজনীতিতে আসবে, তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই যে শফিক, তিনি কিন্তু মৌলবী না, তিনি ডাক্তার, কিন্তু চেতনাটা তার ওই কওমি মাদ্রাসার হুজুরের মতো। আমি বারবার উদাহরণ দিই, আমি একটা রিলিজিয়াস আলোচনায় ছিলাম বাংলাদেশেই, সেখানে দেশের রাষ্ট্রদূতরা ছিল এবং বাংলাদেশের বুদ্ধিজীবীরা ছিল। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, অনেক আগের কথা আমার মনে নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক দুঃখ করে বলেন, এটা আজকে থেকে 20 বছর আগের কথা, তাহলে এখন দেশের অবস্থা কি? আমি 15 থেকে 20 বছর আগের, 20 বছর আগের, 15 না 20 বছর আগে তার মুখে শুনে তিনি বলেছেন সবার সামনে যে একটা মসজিদের খাদেমের সামাজিক যে গ্রহণযোগ্যতা আছে, আমি ইউনিভার্সিটির একজন প্রফেসর, আমার তা নাই। কত দুঃখ করে কথাটা বলেছেন। মানে মৌলবাদ 20 বছর আগে এরকম শেকড় গড়ে বসেছিল, আর এখন তো খোদ মৌলবাদ ক্ষমতা দখল করে বসে আছে। এটা আমার কথা না, মৌলবাদ ক্ষমতা দখল করে বসে। তারেক রহমানের কন্যা খালেদা জিয়ার নাতনি বলেছেন, যেটা হচ্ছে জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার। আমি ফরিদ যদি বলতাম, আমাদের বিশ্লেষক সাহেব বললে, আপনি বললে, আমাদের আওয়ামী লীগের দোষর বানিয়ে ফেলবে। এটা খালেদা জিয়ার নাতনি বলেছে, এটা জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার। আমি নাম দিয়েছি এটা পাকিস্তানের জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার, আমি একটু যুক্ত করে দিয়েছি আর কি। তো এই যারা নারী বিদ্বেষ, এই যে বললাম যে কমরেড হায়দার আকবর খান রনো, এটা বারবার আমি উদাহরণ দিই, তিনি বলেছিলেন বাংলাদেশ না, পৃথিবীর মুসলিম মৌলবাদীদের 4টা স্তম্ভ, তার একটা হচ্ছে নারী বিদ্বেষ। নারী বিদ্বেষ তো তাদের থাকতেই হবে। এই যে ডক্টর শফিক, ডাক্তার শফিক, সে নারীদের বেশ্যা বললো, আর মিনিমাম কমন সেন্স, তার স্ত্রী তো একজন চাকরিজীবী, তাহলে তার স্ত্রীও কি বেশ্যা? শিবির যারা করে তাদের মা বোন কেউ চাকরি করে না, তারা কি বেশ্যা? আর তাহলে তাদের যদি বেশ্যাই বলো, ওই যে আমাদের বিশ্লেষক বললেন, ওই যে শহীদুল আলম সাহেব, তেতুল হুজুরের গার্মেন্টস এর নারীদের কি গালি না দিয়েছে, এদের ব্যভিচারী বলেছে, এদেরকে তেতুল, নারীদের তেতুল সাথে, আবার তাদের কাছ থেকে চাঁদা নিয়ে তো মসজিদ মাদ্রাসা বানায়। তখন নারী বেশ্যা থাকে না, তখন নারী খুব ভালো। এই হচ্ছে বাংলাদেশের মৌলবাদী শক্তির প্রচারণা। এরা নারী শক্তিকে এই জন্য ভয় পায়, কারণ নারী শক্তি আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, নারী শক্তি আসলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা সামনে চলে আসে। তো মৌলবাদীদের চোখে তো শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান, এটা তো তাদের জন্য বিপজ্জনক, তারা ভাতে মারা যাবে। মূলত অর্থনীতি এখানে। আপনি দেখেন নারীদেরকে যেভাবে তারা বক্তব্য দিয়েছে, নারীদের কর্মজীবী, নারীদের বেশ্যা বলল, আমি অবাক, বিস্ময়কর ভাবে লক্ষ্য করলাম যে এর আগে জামাতের আরেক নেতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বলেছিল তারা পতিতা। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম এই দেশের প্রগতিশীল নারীরা, হ্যাঁ এখন কিছুটা প্রতিবাদ হয়েছে, সেটা হলো নামমাত্র, এটা প্রতিবাদের ভাষা পড়ে না। ধরেন আজকে বিএনপির কোন নেতাই কথা বলেছে নারীদের পতিতা বলেছে, ধরেন আওয়ামী লীগের বলেছে, এতক্ষণ তো বাংলাদেশে সয়লাভ হয়ে যেত, বন্যা বয়ে যেত মিছিলে। কেন মিছিল হচ্ছে না এখন? দালমে কুস্ত কালা হায়। শেখ হাসিনা শুধু বলেছিলেন আমি কি রাজাগারের নাতিপুতিদের চাকরি দেবো, এতেই তারা রাত 1টায় 12টায় মিছিল করে ফেললো, তুমি কে আমি কে, রাজাগার। এখন তো মিছিল করে না, তুমি কে আমি কে, বেশ্যা বলে না তো। দালমে কুচ কালা হায়। কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো দেখতেছে, বাংলাদেশের সাধারণ মানুষ এগুলো দেখতেছে, বহির্বিশ্ব এগুলো দেখতেছে। জামাতের যে স্বরূপ, 71 তারা নারীকে গনিমতের মাল বলেছিল, তার জামাত এবং তার সহযোগী শক্তিরা, তেমনি এই 2026 সালে এসে নারীকে কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বলে পতিতা, কখনো জামাতের আমির বলে কর্মজীবী নারী হচ্ছে বেশ্যা। আবার কত বড় বদমাইশ বলে যে তার আইডি, তার পোস্ট হ্যাক হয়ে গেছে। 45 হ্যাক হওয়া জিনিস পাওয়া যায় না। আমরা যে কিছু বুঝি না একেবারে, আমরা কি ভাত মাছ খাই না, আমরা কি ওই বালু খাই, তাই মনে হয় আমাদের না? বাংলাদেশের জনগণকে, জামাতকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিতে হবে। এরা শুধু স্বাধীনতা বিরোধী নয়, এরা আমার মা বোন, নারী বিদ্বেষী, সভ্যতা বিরোধী, শিল্প সাহিত্য বিরোধী, নারীর ক্ষমতায়ন বিরোধী। এরা দেখেন, এরা বারবার বলে ইসলামে নাকি নারীর ক্ষমতায়ন নাই, তো ইসলামে কৃষ্ণ নন্দী কিভাবে এমপি হবে জামাতের? এরা কত বড় বদমাইশ, এই চরিত্রগুলো প্রকাশ হয়ে গেছে। এরা শুধু 71-এর স্বাধীনতা বিরোধী নয়, এরা মানবতা বিরোধী তো বটেই, সেই সাথে এরা নারী বিদ্বেষী, নারী ক্ষমতায়ন বিদ্বেষী, সবকিছু, এরা যা কিছু সুকুমার সবকিছুর বিরুদ্ধে। এদেরকে চিরতরে বাংলাদেশ থেকে রাজনৈতিক ভাবে, সাংবিধানিক ভাবে নিষিদ্ধ করে দিতে হবে, যাতে বেনামে আবার না বানাইতে পারে। ওই ফ্রিডম পার্টি নাম দিবে, আবার এনডিপি নাম দিবে, সেনডিপি নাম, এগুলো যেন না আসতে পারে। সেই কাজ আমাদের করতে হবে, বাংলাদেশের জনগণ সেটা করবে। জামাত ইসলাম আর ইসলাম এক কিনা আমি বরাবর ব্যাখ্যা করি, এটা এক নয়। আমি 3টা অভিযোগ এনেছি তাদের ব্যাপারে। এক হচ্ছে তারা ঐতিহাসিক ভাবে তারা মুনাফিকি করে, কারণ মুখে বলে একটা, কাজ করে আরেকটা বলেছি, তারা ধর্মকে
দারুণভাবে ব্যবহার করছে, হ্যাঁ, যেটা ইসলামের যে অন্তর্গত শক্তি, ইসলামের মধ্যে যে গণতন্ত্র পরায়ণতার যেটুকু অংশই থাকুক, সবচেয়ে বড় কথা ইসলাম ধর্মের বিকশিত হয়েছে জনস্বার্থের প্রতি আর বিশ্বস্ত থেকে। অধিকাংশ নিপীড়িত মানুষের কথাই আছে যে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে লড়াই করে ইসলাম বিকশিত হয়েছে। তো এখন জামাত ইসলাম আর ইসলাম এক কিনা আমি বরাবর ব্যাখ্যা করি এটা এক নয়। এটা আমি আমার ব্যাখ্যা দিবার আগে বলে রাখি, এই দেশের অসংখ্য আলেম আছেন যারা জামাত ইসলামকে হাত থেকে ইসলামকে রক্ষা করবার কথা বলে। তো আমার মতন একটা ছোট্ট প্রশ্ন যদি করে রাখি, যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার তো মোটামুটি ভাবে সবাই করে, মোটামুটি না মানে অ্যাবসলিউটলি ধর্মরে ব্যবহার করেই বাংলাদেশের রাজনীতিটা চলে একদম। এবং যারাই করে সেটার বিরুদ্ধে আমরা, কারণ আর কিন্তু জামাত ইসলামের নামটা কি করেছে, ইসলামকে কিভাবে ব্যবহার করে, এই তিনটা। আর আরেকটা অভিযোগ আমি করেছি, 3 নম্বরটা হচ্ছে যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দেবার চেষ্টা করছে। আচ্ছা, এখন আমি আপনাকে একটা একটা করে উত্তর দিচ্ছি, হ্যাঁ, এবং আমাকে বলেছে আমি মিথ্যাচার করেছি। এই যে তারা মিথ্যাচার করেছে তার প্রমাণ কি হিসাবে তারা বলেছে যে তারা ধর্মকে নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করছে না। অথচ আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, আমাদের যে রিপোর্টস আছে, হ্যাঁ, সেগুলিতে বিভিন্ন জায়গায় তারা বলে বেড়াচ্ছে যে বেহেশত দোজখের সঙ্গে জামায়াতকে ভোট দেওয়ার আছে। এটা জামায়াতের যে এইখানে মজাটা হচ্ছে যে এই ক্ষেত্রে তারা আবার বলতেছে ওইটা তার নিজস্ব মত। আচ্ছা, এটা বলছি, আমি আসছি সেই জায়গায়, এটা আরেকটা মোনাফেকি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জামায়াতের প্রার্থীর পক্ষে যারা কাজ করছে তাদের অনেকের বক্তব্য আপনি এখন সার্চ দিলে পাবেন। এআই দিয়ে কিছু কিছু হয়েছে, হ্যাঁ, সেটা সত্য, অনেকে বাড়িয়ে বলেছে, কিন্তু সত্য যেগুলো আছে পরীক্ষায় পাবেন, তার মধ্যে প্রতিদিন আপনি দেখতে পাবেন যে তারা এই ভোটটাকে বেশ ইসলামের সঙ্গে লাগিয়ে ফেলেছে। আপনি লক্ষ্য করুন, ঠিক এই কাজটাই পাকিস্তান আমলে মুসলিম লীগ এবং সামরিক শাসকরা বাংলাদেশের মানুষের যখন স্বায়ত্তশাসন আন্দোলন করত, তার অধিকারের জন্য আন্দোলন করত, সেইটাকেই তারা ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে, পাকিস্তান বিরোধী আন্দোলন মানে হচ্ছে ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে আমাদের এইখানকার আন্দোলন সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। এই কারণেই কিন্তু মানুষের যেমন একটা রাষ্ট্রের যখন বিরাট আপনার রাজনৈতিক ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতে যখন সংবিধান তৈরি করে, সেই সংবিধান সেগুলো আমাদের মতো করে হয় নাই, এবং যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই। সেটা আরেক বিতর্ক, আরেকদিন আমরা আগে করেওছি আমরা। কিন্তু এই পার্টিকুলার পার্টটা দেখুন, 23 বছর ধরে যখন একটা রাজনৈতিক গোষ্ঠী, একটা জনগোষ্ঠী দেখেছে যে ধর্মের নামে আমাদের গণতান্ত্রিক অধিকারকে তারা পাকিস্তানি শাসক শ্রেণী আপনার নষ্ট করতে চেয়েছে, সেই কারণেই সেকুলার রাজনীতির কথা বলা হচ্ছিল, যাতে আর কেউ ধর্মের নামে আপনার এই রাজনীতিটা করতে না পারে। তো এখন আপনি কথা ঠিক বলেছেন, প্রত্যেকেই, এই আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, হ্যাঁ, তারা প্রত্যেকেই ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেছে, কিন্তু সেইটা দিয়ে ধর্মের ক্ষতি হওয়া ছাড়া, হ্যাঁ, আপনার গণতান্ত্রিক রাজনীতির বিকাশের অন্তরায় হওয়া ছাড়া আর কোনো কাজ হয় নাই। দ্বিতীয়ত, জামাত যেটা করেছে, জামাতে ইসলাম এবং ইসলামকে তারা একাকার করে উপস্থাপন করছে, এইটা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশের জন্য এবং ইসলামের জন্য। ইসলাম তো আমি বলছি যে জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই হওয়ার কথা। আপনি বলুন, 1971 সালে এই দেশে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে, এই জালেম কারা ছিল? পাকিস্তানিরা ছিল, সেই পাকিস্তানি শাসক সেনাবাহিনী ছিল। জামাত ইসলামী তাদের পক্ষে অবলম্বন করেছিল। এটা জালেমের পক্ষে দাঁড়ালো, নাকি জালেম যাদের উপর আপনার নিপীড়ন শুরু করলো, যেই নিরস্ত্র মানুষের উপর হত্যা, অগ্নিকাণ্ড, রেপ, সেই তাদের পক্ষে অবলম্বন করলো? তো এই কাজ করে তারা ইসলামের